জানি না কোথায় থেকে শুরু করব। আমার মনে কি চলছে সে সত্যটুকুই বলি আপাতত। করোনার মৃত্যু সংবাদ অনলাইন, টিভি, নিউজ, বিদেশ, দেশ করতে করতে এখন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের হাজার হাজার মানুষের ফ্যামিলিতে কিন্তু চলে এসেছে। যখন আমি আমার বিজনেস করছি তখন দেখলাম যে আমার অনেক ক্লায়েন্ট করোনা পজিটিভ। যারা মারা যাচ্ছেন দুম করেই বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে। যার যায় আসলে সেই বোঝে। এর মধ্যে আমরা বেঁচে থাকার জন্য রেসপন্সিবিলিটি দেখাতে কাজে যেতেও অনেক সময় কিন্তু বাধ্য। এই ডেথ সার্কেল ছোট হতে হতে মনে হচ্ছে একদম বুকের উপর উঠে আসছে। হেসে খেলে খেয়ে দিয়ে আমরা ব্যস্ত আছি ঠিকই, নিজেকে ব্যস্ত রাখছি ঠিকই, কিন্তু এত অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? মন থেকে কি শান্তি আসে? আসলে আসে না। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন বিনতি এবং আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন সময়ে সামাজিক অস্থিরতা। করোনাকালীন সময়ে স্থির থাকার জন্য কি কি করণীয়, তার জন্য আমরা স্টুডিওতে ইনভাইট করেছি দুজন স্বনামধন্য মানুষকে। কারা আছেন পরিচয় পর্ব শেষ করে আজকের মূল আলোচনায় ফিরছি। শুরুতে আমার সাথে আছেন মাকসুদ মালিক, সাইকোথেরাপিস্ট, এবং আমার সাথে আরও আছেন সুমায়া ইকবাল, রিসার্চার, ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। কেমন আছেন? দুইজনকেই জিজ্ঞেস করছি। ভালো ভালো চলছে আর কি। করোনার মধ্যে যতটুকু আসলে ভালো থাকা যায় সবাই আমরা বাসায় বসেই কাইন্ড অফ চেষ্টা করছি। আমি যদি শুরু থেকে মাকসুদ মালিক ভাইয়ের কাছে আসি, সামাজিক অস্থিরতা এটা তো আমাদের আগে থেকেই ছিল। এই টপিক আসলে করোনার আগেও আপনি অনেকবার বসেছি, কথা বলেছি, কিন্তু অস্থিরতাটা কেন জানি মনে হচ্ছে একদম পিকে চলে যাচ্ছে, যেটা আমাদের এখন কন্ট্রোলের বাইরে বা আনএক্সপেক্টেড, বা এখন যদি আমরা আসলে লাগামটা না ধরি এটা আমাদের হাত থেকে অনেকটা বাইরেই চলে যাবে। এই জন্য এই টপিকটা আজকে মনে করে সিলেক্ট করা এবং আপনাদেরকে ওয়েলকাম করা। করোনাকালীন সময়ে আমরা সবাই ফিনান্সিয়াল স্ট্রাগলে ভুগছি, রিলেশনশিপ সমস্যাও মনে হয় বেড়ে গেছে। বিভিন্ন পত্রপত্রিকা বলছে ঘরে ঘরে ভায়োলেন্স পর্যন্ত বেড়ে গেছে, সবার মেজাজ টেজাজও খারাপ। তো এই সময়ে আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন, কি করা উচিত, কি ভাবা উচিত? ধন্যবাদ আপনাকে, এবং খুবই সময়ের সাথে উপযোগী একটা টপিক। আমি যদি প্রথমে বলি, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অস্থিরতাটা হচ্ছে একটা বর্তমান সময়ের রেজাল্ট, ফলাফল, অর্থাৎ এটা আগে থেকেই ছিল, এখনো সেই ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি আর কি। যত সময় যাচ্ছে এটার ধরনটা পরিবর্তন হচ্ছে আর কি। তো আমি যদি বলি খুব সহজভাবে যে সোশ্যাল টাইম স্ট্রাকচার বলি একটা বিষয় রয়েছে, যে আমাদের একটা টাইমের স্ট্রাকচার ছিল সামাজিক ভাবে আর কি। মোটামুটি এই জিনিসটার একটা ব্রেক ঘটেছে, যে সামাজিক যে সোশ্যাল টাইম স্ট্রাকচার রয়েছে সেটা ভেঙে পড়েছে আর কি। কারণ আমরা কি করতাম, আমাদের যদি একজন ব্যক্তি হিসাবে দেখি যে আমরা 24টা ঘন্টা নানাভাবে ইউটিলাইজ করতাম। আমাদের সবারই অনেক ধরনের কাজের রকম ফের ছিল। এই পুরো জিনিসটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, এবং সময়ের পরিপ্রেক্ষিতে এই বাধাগুলো আমাদের, আমরা বলি যে ক্যাপাসিটি, সহ্য ক্ষমতা, সেটা অনেকের কাছ থেকে সেটা চলে যাচ্ছে। আমরা যদি এইভাবে দেখি যে সোশ্যাল স্ট্রাকচারের যে কম্পোনেন্ট গুলো, একটা হচ্ছে যেমন অ্যাক্টিভিটি, আমরা ডে টু ডে অনেক ধরনের অ্যাক্টিভিটি করেছি যেগুলোর একটা আউটকাম ছিল, তাহলে সেটা প্রথমত বাধাগ্রস্ত হয়েছে। নাম্বার 2 হচ্ছে যে ইন্টিমেট রিলেশনশিপ ছিল আমাদের, অর্থাৎ পারস্পরিক একটা সম্পর্কের জায়গা ছিল। আমরা আমাদের সাথে দেখা হতো, সেটা শুধুমাত্র যে পরিবারের সদস্য তা না, অন্য অনেকের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, সেটা বাধাগ্রস্ত হয়েছে। নাম্বার 3 হচ্ছে আমরা বলি যে আমাদের রিচুয়াল কিছু অ্যাক্টিভিটি ছিল যেটা অনেকটা সোশ্যাল এর সাথে সম্পৃক্ত, পুরো বিষয়টা কিন্তু কলাপস করেছে ইন এ সেন্স, যদি আমরা বলি সরাসরি যে বিষয়গুলো রয়েছে। আমাদের কিছু পাস টাইম ছিল, যে আমাদের যে মনের মধ্যে যে সাফোকেশন হয়, অ্যাগ্রাশন হয়, আমরা আড্ডা গল্প করে কিন্তু সেই জিনিসগুলোকে মিনিমাইজ করতাম, ঠিক আছে। আমাদের কিছু একান্ত ব্যক্তিগত বিষয় ছিল যেটা ঘরের বাইরেও আমরা অনেক সময় হয়তো বা সেটাকে ম্যানেজ করতাম। তার মানে কি 24টা ঘন্টার একটা স্ট্রাকচার ছিল, যেটাকে আমরা সোশ্যাল টাইম স্ট্রাকচার বলি, যেহেতু আমরা সোশ্যাল ক্রিয়েচার, অতএব সেই জায়গাটা কিন্তু ছিল। এখন দেখেন আপনি যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। হলে কি হচ্ছে, প্রথমত যে একজন ব্যক্তি যদি ধরি যে আমি মানুষ, আমাকে ইফেক্ট করছে, আপনি নাইসলি বলেছেন যে রিলেশনশিপ ইস্যুগুলোতে ইফেক্ট করছে। আর নাম্বার 3 হচ্ছে সোসাইটিকে যদি ধরি একটা সিস্টেম, ওই সিস্টেমে কিন্তু সেটা একটা আঘাত করেছে। আমাদের ফ্যামিলি ইজ এ সিস্টেম, আমার অফিস একটা সিস্টেম ছিল, পুরো জিনিসটার মধ্যে
সেটা ইফেক্ট ফেলেছে। তার মানে কি আমি বাধাগ্রস্ত হচ্ছি, আমার সেলফ যে স্ট্রেংথ ছিল সেটা বাধাগ্রস্ত হচ্ছে, তার মানে আমি বাধাগ্রস্ত হচ্ছি, রিলেশনশিপ গুলোতে ইফেক্ট হচ্ছে এবং সিস্টেমে গিয়ে সেটাকে ইফেক্ট করছে। কারণ আমরা এই তিনটা জিনিস থেকে স্ট্রেস নিতে নিতে এখন এমন একটা পর্যায়ে এসছে যে আমি আমার নিজের যে শক্তি ছিল সেটা হয়তো বা ক্ষয়িষ্ণু, আমার সম্পর্কগুলো থেকে যে পজিটিভ ভাইব্রেশন গুলো নিতাম সেটা হয়তো বা বাধাগ্রস্ত, জি আমি সিস্টেমকে যেভাবে কোপ করে নিতাম বা সেখানে যেভাবে সম্পৃক্ত হতাম হুম সেই জিনিসটা বাধাগ্রস্ত হচ্ছে। জি অর্থাৎ 24টা ঘন্টার মধ্যেই আমার সেই জিনিসগুলো ইফেক্ট করছে। অতএব আলটিমেটলি যে রেজাল্ট আপনি যেটা বলছেন আজকে টপিক, যে সামাজিক যে অস্থিরতা, সেটা কেন? হুম হুম কারণ হুম, আমি তো সমাজের একটা পার্ট। জি আমার পরিবার হচ্ছে সমাজের একটা সিস্টেম, আমার অফিস হচ্ছে সমাজের একটা সিস্টেম, আমার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমাজের একটা সিস্টেম। তাহলে ব্যক্তি যখন ইফেক্টেড হচ্ছে, পুরো বিষয়টার মধ্যে সেটার একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে এবং এইটাই কিন্তু আমরা এখন দেখছি। হুম হুম দেখতে হুম, গিয়ে তখন আমরা রেজাল্টটা নিয়ে সবাই খুব এখন অস্থির রয়েছি। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের প্রেক্ষাপটে এখনো যে জিনিসটাতে ফোকাস করা গেলে হয়তো বা আমাদের এই অস্থিরতাটা অনেকটা কমে যাবে, সেটাই তিনটা জায়গাতেই আমাদের কিন্তু ফোকাস করতে হবে। ব্যক্তিকে আমরা বলছি কেয়ার করেন, রিলেশনশিপ গুলোকে ডেভেলপ করতে হবে, আর যে সিস্টেম গুলো রয়েছে সেটাকে এখনো কিভাবে সকলের উপযোগী করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এই ভাবলে কিন্তু হবে না, এটা অনেক বেশি ফিলিং হতে হবে, আমরা যেটা বলি আমরা ফিলিং। অর্থাৎ আমাদের এটা প্রবলেম, আমরা এই সিস্টেম গুলোর জি আছি, আমাদের এই সিস্টেম গুলো ঠিক করতে হবে। জি 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 অর্থাৎ ট্রু। এইভাবে বিষয়গুলোকে দেখা। তো আমি এই জায়গাটায় থামছি। যদি আহ এরপরে আরো কথা হবে, আমরা আরো জি হয়তো আমরা অ্যাড এই করবো। প্রসঙ্গ নিয়ে আর একটু সময় ধরেই কথা বলবো, পুরোটা সময় এখনো বাকি আছে। আমি একটু সময় ইকবাল আপুর কাছে যাচ্ছি। আহ, আমরা যদি আসলে এখনকার অবস্থা দেখি, আমাদের জেনারেশনের কথা যদি বলি, আমরা কিন্তু ভাইয়া যে কথাটা বললেন যে আসলে বাইরে যেয়ে রেস্টুরেন্টে খেয়ে কিংবা অফিস ফাঁকেও আসলে একটা মিল বাইরে করে কিংবা বাইরে আড্ডা দিয়ে কাজের ফাঁকে ঘুরতে যাওয়া আসলে অভ্যস্ত, এবং এগুলাই ছিল আমাদের রিক্রিয়েশনাল জোনের একটা অংশ। এছাড়া তো সবাই আসলে কাজ, পড়াশোনা, রিসার্চ সব কিছু নিয়েই ব্যস্ত, প্লাস পার্সোনাল লাইফ। এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকখানি সরে এসেছি এবং আসতে বাধ্য হয়েছি। যেমন আমরা পহেলা বৈশাখ পালন করলাম, ঈদ পালন করলাম, নিজেদের বড় বড় অকেশন সেলিব্রেট করলাম ভিডিও কলে, তাও কতক্ষণ, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, পুরো কাজিন গ্রুপ বা এক একটা করে ফ্রেন্ডসের গ্রুপ সার্কেল। তো আমরা কিন্তু প্যাটার্নটা থেকে অনেকখানি সরে এসেছে এবং এটাও মনে হচ্ছে যে এতটা স্যাটিসফাইং কিন্তু না, জাস্ট করার জন্য করা। তো মনের জায়গায় যেটা ভয়েড তৈরি হওয়া বা অস্থির ফিল করা, বা আমরা যেটা নতুন জেনারেশন ফিউচার তো দেখি যে একটা সবার কিন্তু ফিউচার গোল ছিল, আমি এটার মধ্যে এটা কমপ্লিট করব, এটার মধ্যে বিয়ে করব, এটার মধ্যে আমি আমার এই কাজটা শেষ করব, এইটার মধ্যে হচ্ছে আমার বিজনেসটা এত দূর এগিয়ে নিয়ে যাব, সব জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। তো অস্থিরতা কিন্তু ঘরে ঘরে। এখন সুমাইয়া আসলে কি সাজেস্ট করবা নতুন জেনারেশনকে যারা আসলে আমাদের বয়সী? থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। আপনি মানে এটা একদম এক্সাক্ট যে পয়েন্টটা আমাদের জেনারেশনের সাইড থেকে আমি যদি বলি, যে আসলে আমাদের মানে প্রথমত যখন মানে একটা সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ হঠাৎ করে চলে এসলো পুরো রাইট রাইট। সমাজে, আমাদেরকে বলা শুরু হলো যে এখন আমরা বাসা থেকে বের হতে পারছি না। আমাদের যেটা আর কি রুটিনটা, যেটা মাত্র আর কি হুম, আলোচনা হয়ে থাকলো, আমাদের যে রুটিন প্র্যাকটিস বা আমাদের যে অভ্যাসগুলো, সেগুলো হঠাৎ করে খুব মানে পরিবর্তন নিয়ে আসতে হয়েছে। জি এখন সেটা যেটা করে আর কি, যেখানে আমরা স্টিমুলাই পেয়ে থাকি বিভিন্ন ইন্টারাকশনে, বিভিন্ন রিলেশনশিপে, বিভিন্ন কাজে, বা আমাদের যে মোটিভেশনের জায়গাগুলো আমরা যদি খেয়াল করি, সেগুলো কিন্তু কমে আসছে এবং মানে নেগলিজিবল হয়ে আসছে আর কি। যেহেতু যেটা পুরোপুরি একটা সামাজিক পরিবর্তন, মানে আগে যেভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করতাম বা যেভাবে আমরা প্ল্যানিং করতাম সেটা একদম পরিবর্তন হয়েছে, এবং তার মানে তার সহ আরো মানে আরো যোগ হয়েছে বিভিন্ন স্ট্রেসের যে অ্যাসপেক্ট গুলো, যেমন পরিবারের যে স্বাস্থ্যের ক্ষেত্রে, ক্যারিয়ারের অনিশ্চয়তা, অনেকে যেমন আনএমপ্লয়মেন্টের জায়গা থেকে, অনেকে যে জবটা আছে সেটা ভালো করে থাকছে কিনা, বিজনেসের ক্ষেত্রে মানে ওটা খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি সেলফ এস্টিমের জায়গাটা। রাইট। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি যদি বলি, নিজের হুম জায়গা থেকে ফোকাস করেই বলি, আমার সবচেয়ে স্ট্রেসফুল যে পার্টটা হচ্ছে যে যেহেতু আমার মানে কনস্ট্যান্টলি একটা চিন্তা থাকে আমার পরিবারের হেলথ নিয়ে, পাশাপাশি আমার ক্যারিয়ার নিয়ে, এবং তার সাথেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মোটিভেশনটাও কমে আসছে। কারণ আমি যেখান থেকে মোটিভেশনটা পেতাম কাজ করে, আমি হয়তো বা কাজটা আগায় নিয়ে তারপর সেই মোটিভেশন বা সেই যে একটা স্যাটিসফ্যাকশন পেতাম, সেটা কিন্তু এখন মানে একদম নেগলিজিবল হয়ে আসছে।
আমার প্ল্যানিং যেটা যেটা আপনি মাত্র বললেন যে ফিউচার প্ল্যানিং এর জায়গাটা, সেটাও কিন্তু পুরোটুকু মানে পরিবর্তন হয়েছে। এমনকি আমাদের জেনারেশন স্পেশালি যারা 2020-এর যে ব্যাচ গুলো, স্পেশালি ইউনিভার্সিটিতে হোক বা ওই এইচএসসি এসএসসি, মানে যে ব্যাচ গুলো আর কি গ্রাজুয়েশন করবে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মানে অনেক অনিশ্চয়তা। ইউনিভার্সিটি গ্রাজুয়েট হুম স্পেশালি যারা এখন আনসার্টেন একটা এই লাইফে মুহূর্তে সবাই কিন্তু ঢুকছে এখন। সেভাবে পুরো হুম এক্স্যাক্টলি পুরোপুরি আনসার্টেন। এবং হুম এটার সাথে কিন্তু আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা আমি খেয়াল করেছি, আমরা প্যানিক মোডে কেন আমরা চলে আসি, আমাদের আসলে পুরো প্যান্ডেমিকটাই এমন একটা অবস্থায় ফেলেছে যেখানে আমাদের আসলে কোনো প্রিপারেশন আমরা তেমন ভাবে নিতে পারছি না। যেমন হুম ঠিক আছে, আমরা জানি যে রুলস গুলো, ওয়াশিং হ্যান্ডস, মানে মুখ হাত, মানে ওটা নো টাচিং দ্য ফেস, কিন্তু তারপরে কিন্তু আমরা যে স্টেপ গুলো, যে আসলে আমাদের আক্রান্ত হওয়ার পরে যে জিনিসগুলো আমাদের করা উচিত, আমরা কি হুম মানে ওটার পরে কি কি ওষুধ বা কিভাবে মেডিকেল ফ্যাসিলিটি আমরা অ্যাক্সেস করব, আমরা হুম ডক্টরের কাছে কিভাবে যাব, বা ডক্টরের কাছে গেলে আক্রান্ত হব কিনা, টেস্টিং এর জায়গা থেকে হুম সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মানে খুবই মানে আনপ্রিপেয়ার্ডনেস বা মানে প্রিপারেশনের একটা ঘাটতি আমরা দেখতে হুম পাচ্ছি। হুম। যদি এটাও হতো যে আমাদেরকে একটা বড় অথরিটি জায়গা থেকে আমাদেরকে জানানো হতো যে ঠিক আছে, দিস আর মানে ডব্লিউএইচও নিজেই যখন cannot find the solution, তখন আমরাও কিন্তু একটা মানে এখান থেকে একটা ল্যাক অফ সলিউশনে ভুগছি। তো এখানেও কিন্তু একটা এক্স্যাক্টলি। প্রিপেয়ার্ডনেস এর আমাদের রেস্টলেসনেস কাজ করে। কারণ মানুষ যেভাবে অভ্যাস, মানে মানুষের যে বিহেভিয়ারটা, আমরা যখন সার্টেন থাকি যে, বা আমাদের যখন জানা আছে যে ঠিক আছে, আমার এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে আমি এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে হুম হুম আগাইলে হুম। আমি হয়তো বা একটু মেন্টালি কাম থাকতে পারি। কিন্তু সেটাও তো আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ নেই, অনেক হচ্ছে জায়গা না থেকে আসলে। আমরা সেটাই। তো এই সব মিলে আমাদের জেনারেশন, আমিও মানে এটাও অবশ্যই এগ্রি করি। নিজের জায়গা থেকে আমি বলছি, নিজের পার্সোনাল জায়গা থেকেই বলছি যে এটা অনেকটুকু মেন্টাল মানে হেলথে প্রভাব পড়েছে। পার্সোনাল তোমার জায়গা থেকে দেখো, আমি বলছি। এই যে এন্ড আজকে এটা তুমি কথা অবশ্যই বলছো, হ্যাঁ, গেস্ট হিসেবে আমরা কিন্তু মানুষকে পজিটিভ হওয়ার জন্য বা এনকারেজ করার জন্যই কথা বলছি। আজকে আমি এখানে শো করতে এসেছি, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষকে অ্যাওয়্যার করার জন্য। তার মানে কিন্তু এই না যে আমরা এক্স্যাক্টলি। পরিপূর্ণভাবে ভালো আছি, ঠিক আছে। আমরাও কিন্তু মানে এই ফেজের মধ্যে দিয়েই যাচ্ছি, যেই টপিকগুলো এগুলো কিন্তু আমরা আমাদের জীবনের সাথে কানেক্ট করছি, যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাই। এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আসলে এমন একটা সিচুয়েশন যে 1 বছর পর ফ্যামিলি মেম্বাররা সবাই সহি সালামতে থাকবে নাকি, বা 10 দিন পরে কি হবে আমরা জানি না। এই মুহূর্তে একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে, আমি ফিরে এসে আবার আমাদের আজকের গল্পে ফিরছি। ইউ আর ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহসাবান বিনতি। আজকে আমরা কথা বলছিলাম করোনার সময়ের সামাজিক অস্থিরতা নিয়ে। স্থির হতে হবে, একটু স্থির হয়ে বসেন, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আজকে আমরা কথা বলছি করোনাকালীন সময়ে মানসিক অস্থিরতা নিয়ে। স্থির আমাদের হতেই হবে এবং স্থিরতাই আমাদেরকে একটু ক্যামনেস বা মনের শান্তি দিতে পারে, এবং এটা কিন্তু আমাদেরই অর্জন বা প্র্যাকটিস করে নিতে হবে। আমরা অনেক মানসিক সমস্যার মধ্যে দিয়ে আসলে যাচ্ছি, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আজকে বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে দিয়ে দিচ্ছি। আমি যদি একটু মাকসুদ মালিক ভাইয়ের কাছে আসি, এটা বিইং এ সাইকোথেরাপিস্ট, আপনার কাছে তো অনেক রকম মানুষ আসছে এবং আপনারা কিন্তু অনলাইন সেবাও এখন আমরা দিচ্ছি প্রতিনিয়ত। তো আপনাদের কাছে এখন এই মুহূর্তে করোনাকালীন যে সমস্যাগুলো আসছে, কোন সমস্যা বা কোন অসুবিধাটা আপনি মানুষের এখন বেশি দেখছেন, যে এটা খুব কমন, এটা নিয়ে এখন আমরা প্রতিনিয়ত নক পাচ্ছি মানুষের? করোনা ক্রাইসিস নিয়ে খুব একটা সাফারিং হচ্ছে, সেটা নিয়ে আমাদের ডাইরেক্ট সেবা চাচ্ছে এই সংখ্যাটা খুব কম ছিল প্রথম দিকে আর কি। যে তারা তাদের রেগুলার যে প্রবলেমগুলো ছিল, রিলেশনশিপ ইস্যু, নিজের জি কিছু ইস্যু, অথবা আদার্স সিস্টেমিক কোনো ইস্যু, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু আমাদের সেবার জায়গা থেকে স্পেসিফিক কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত হয়েছি, অথবা স্ট্রেস আছি, অথবা হেল্পলেসনেস বোধ করছি, এই ইস্যুটাকে সামনে রেখে আমরা স্পেসিফিক সেবাটা দেওয়ার জন্য আমরা সার্কুলেশন করেছি। জি। তখন কিন্তু একটু সময় যাওয়ার পরে কিছু কিছু বিষয় এসছে, যে বিশেষ করে হেল্পলেসনেস, যে আমি এখন আর কি করব, এটা আর কতদিন চলবে, হুম আমার আসলে জীবন জীবিকার কি হবে, ফোকাস হচ্ছে করোনা রিলেটেড। এবং আরো যখন এখন সময় যাচ্ছে, দুইটার একটা কম্বিনেশন হয়েছে, যে আমার করোনা ক্রাইসিস এর বিষয়টা তো রয়েছে, আর আমার আদার্স প্রবলেম গুলো, দুটা মিলে আসলে একটা
মোটামুটি কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে, কমপ্লিকেটেড তৈরি হয়েছে। অর্থাৎ এইটার চেঞ্জেস গুলো হচ্ছে। তো আমার যেটা মনে হয় যে আরো একটু সময় গেলে দেখা যাবে যে বিশেষ করে যে লস গুলো আমাদের, আমরা যার স্বজনকে হারিয়েছি, সেটা আরেকটু সময় গেলে দেখা যাবে অনেকের জন্য সেটা ট্রমাটিক ইভেন্ট হিসাবে হয়তো বা দাঁড় হচ্ছে। জি। তার মানে হচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে প্রবলেম গুলো সিভিয়ারিটি অথবা গভীরতা চেঞ্জ হচ্ছে, অনেকগুলো বিষয় আক্রান্ত হচ্ছে। যেমন আমি যদি আপনাকে বলি যে আমরা আমাদের প্রোগ্রাম আছে কিছু, আমি সরাসরি একদম স্লামে যারা রয়েছেন তাদের সাথে ভিডিও কলের মাধ্যমে আমরা এটাকে বলি গ্রুপ থেরাপিউটিক প্রসেস জি। দিয়েছি আমি। একদম স্লামে যারা আছে প্রথমে যে কথা বলতেই শুরু হয়েছিল যে আমরা অর্থনৈতিক যে ক্রাইসিস সেটা নিয়ে বেশি সাফার করছি। নাম্বার 2 ছিল যে ঘরে থাকতে থাকতে হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনশিপ, বিশেষ করে তারা যারা ডে টু ডে কাজগুলো করে আর্ন করতো, সেইখানে একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে। এই কথাগুলো বলতে বলতে একটা সময় এসে যখন কিছুটা কথা বলা গেল, তখন তারা উপলব্ধি করলো যে না, আমার নিজেরও কিছু প্রবলেম আছে। তার মানে তার সেলফ ইস্যুটাকে আইডেন্টিফাই করার আগে আরো 2টা ইস্যু কিন্তু তাকে বলতে হয়েছে। এবং যখন আমি আমার থেরাপিউটিক প্রসেসে গেলাম, আলটিমেটলি তাদের কমেন্টসটা ছিল প্রায় সব জায়গা থেকেই যে ওকে, আমি কথা বলতে পেরেছি, আপনারা আমাদের কানেকশনে আছেন, আমাদের কথা ভাবছেন, অতএব আমি মনে হচ্ছে কিছুটা শক্তি পেলাম। মাকসুদ মালিক ভাইয়ের কাছে আমরা আবারও ফিরছি, আমি একটু সুমাইয়া ইকবালের কাছে যাচ্ছি। সুমাইয়া, এখন তো একটা সবাই কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসেও আছে, হ্যাঁ, একদম নিম্ন স্তর থেকে শুরু করে একদম উচ্চ স্তর, যার আমাদের মান্থলি যা ইনকাম ছিল, ইনকাম সোর্স ছিল, অনেকাংশে আসলে হেরফের হচ্ছে বা প্ল্যানের বাইরে আসলে চলে গেছে। তো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে একটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আসলে অনেকেই আমরা এভাবে ভাবছি, বা যাদের মন অত হয়তো অত শক্ত না, অত পজিটিভ না, তারা কিন্তু একটু নেগেটিভ সাইডেও ডাইভার্ট হচ্ছে যে আমার ইনকাম কিভাবে অন্যভাবে বাড়ানো যায়, বা ক্রাইম রেট কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি যেহেতু এই সাবজেক্টেই পড়াশোনা করেছো ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো আমি তোমার কাছে জানতে চাই যে আমরা কিন্তু এর আগে যখন বসেছি বা কথা বলেছি, তখন কিন্তু আমরা বলেছি যে এরকম দুর্যোগ প্রবণ সময়ে, প্যান্ডেমিক সিচুয়েশনে ক্রাইম রেট বেড়ে যায়। কোনোদিন আসলে ভাবি নাই যে এরকম সময়ই তোমার সাথে আমার বসে এখনকার কন্ডিশন নিয়ে কথা বলতে হবে। কি বলবে বলো? না, অবশ্যই, হ্যাঁ, এটা মানে আমরা হয়তো কখনোই কল্পনা করতে ট্রু ট্রু। মানে পারতাম না যে এই অবস্থায় হ্যাঁ। হবে। তাও ইউ আর কমপ্লিটলি রাইট। মানে এটা আসলে আমরা একটা ধারণা থাকে যে প্যান্ডেমিকের সময় যেহেতু সবকিছু একটু মানে আহ একটু স্ক্যারি বা টেরিফাইং, অনেকে মনে করে যে ক্রাইম রেটটা ওইভাবে বাড়ে। এন্ড কিছু কিছু ক্রাইম আমি বলবো বাড়ে, কিছু কিছু ক্রাইম আমরা দেখেছি মানে বাড়ছে এবং অনেক জি। কিছু কমছে। প্রথমের দিকে আমরা দেখেছি যেটা আহ প্রথমের দিকে ক্রাইম রেট, এন্ড আই এম কোটিং মানে আমাদের একজন ক্রিমিনোলজিস্ট আর কি, আমারই স্যার, মানে জিয়া রহমান স্যারের একটা লেখার মধ্যে রেড এন্ড আন্ডারস্টুড যে প্রথমের দিকে কিন্তু ক্রাইম রেটটা উই স যে এটা একটু কমে আসছিল। হুম। যেহেতু তখন পুরো পপুলেশনটা অভ্যস্ত ছিল, যেহেতু পপুলেশনটা তখন তেমন ভাবে আমি বলবো যে আনএমপ্লয়মেন্টের বা ইকোনমিক যে কনস্ট্রেইন গুলো, সেটা প্রথম কিছু সপ্তাহে কিন্তু তেমন ভাবে আঘাত ফেলে নাই। তারপরে কিন্তু অবশ্য ফার্স্ট 2-3 সপ্তাহ পরে কিন্তু একটা মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিসটা আরো অনেক এনহ্যান্স হওয়া শুরু করলো। তো আমরা যেটা দেখলাম যে হুম। ভায়োলেন্ট ক্রাইম বলতে আমি বলছি যে হয়তোবা খুন বা কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স বাদে সেই সব ক্রাইম গুলো আমরা দেখছি একটা ডিক্রিজিং রেট। কিন্তু অন্যান্য যে অপরাধগুলো যেমন ফ্রড বা সাইবার ক্রাইম হুম। বা মানি লন্ডারিং, এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে। রাইট। এমনকি মানে কাউন্টারফিটের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ফেক ইকুইপমেন্ট, মাস্ক অনেকেই বিজনেস শুরু করেছে। পাশাপাশি কিন্তু সাইবার ক্রাইম কিন্তু আমরা ফেসবুকে কিন্তু স্ক্রোল করতে করতে অনেকগুলো অ্যাওয়ারনেস মেসেজ দেখছি আমাদের ফ্রেন্ডের হুম। পোস্টে যে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, হুম। সেখান থেকে আমার পাসওয়ার্ড গুলো এবং বিভিন্ন অ্যাকাউন্টে মানে টাকার জন্য, বিকাশের জন্য চাওয়া রাইট হচ্ছে। রাইট। অথবা এরকম অনেক ধরনের সাইবার ক্রাইম আমরা দেখতে পেলাম যে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি একটা অ্যালার্মিং, যেটা পুরো বিশ্বে যেটা আমরা দেখলাম, ডোমেস্টিক ভায়োলেন্সের যে বৃদ্ধির যে হারটা, সেটা মানে এক্সট্রিমলি অ্যালার্মিং। মানে এটা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আমি মানে ব্যাখ্যা করার চেষ্টা করবো। যেমন একটা হচ্ছে, যেহেতু লকডাউন সিনারিও ছিল, এখন একটু আস্তে আস্তে রেস্ট্রিকশন হয়তো বা কমে আসছে, স্পেশালি মানে আহ ওয়েস্টের দিকে। তাও আমি বলবো যে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সেফ হাউস গুলো কমে আসলো।
হুম, হুম। তো যেখানে নারীরা এবং পুরুষরাও ডেফিনেটলি ভিক্টিমাইজ হয়ে থাকে, তাও যিনি ভিকটিম সে কিন্তু সেফ হাউসে যেতে পারছে না বা কন্ট্যাক্ট করতে পারছে না, এবং যেহেতু পারপেট্রেটর বা যিনি অপরাধী হুম, পাশেই জি, আছে, সেই জায়গা থেকে কিন্তু তার সেফটি নেটটা বা সেফটির যে জায়গাটা সেটা কমে আসছে। তো হুম, রিপোর্টিং এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সেটাও জি, সম্ভব তেমন ভাবে হচ্ছে না। তো আমি হুম, বলবো যে অপরাধের মানে ধরনের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন বৃদ্ধির বা মানে ডিক্রিজিং এর যে রেটটা আর কি, অনেক অপরাধ বাড়ছে, অনেক অপরাধ কমছে। হুম। বাট আমি যেটা বলবো যে অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন রিলেটেড যে ক্রাইম গুলো, যে অনলাইন প্ল্যাটফর্মে যে অপরাধ গুলো হচ্ছে, সেগুলা কিন্তু বৃদ্ধি এবং অনেকটুকু সুমাইয়া পাচ্ছে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে, মানুষ কিন্তু প্রচুর হেল্প করছে মানুষকে, এটা কিন্তু মানতেই হবে। মানে আমি জানতাম না হ্যাঁ, যে আমার ফ্রেন্ড ডেফিনেটলি। লিস্টে এত মানুষ আছে যারা এত এত মানুষকে হেল্প করছে, আদতে তারা হেল্প করছে। এবং আমরা কিন্তু আমাদের জায়গা থেকে জাকাতের টাকা দিয়ে বলো বা নিজস্ব একটা শখের জায়গা থেকে বলো, মনে হচ্ছে এখন আমি মেকআপ লিপস্টিক কিনে কি করব। একটা ফ্যামিলির যদি আসলে 2 মাস তাদের চাল ডাল এটা দিয়ে হয়ে যায়, দেন ওটাতে আমরা আসলে আরো বেশি ব্লেসড ফিল করছি বা স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি। তো আমরা অবশ্যই। কিন্তু আল্লাহর রহমতে হ্যাঁ, এটা অবশ্যই। সবাই সবার জায়গা থেকে করছি, কিন্তু এর মধ্যেও সব পজিটিভের মধ্যেও যে নেগেটিভ থাকে, এই জায়গায় আমি যে ছোটখাটো ক্রাইম দেখছি যে অনেকে টাকা তুলছে, তুলে কিন্তু ঠিক হাতে দিচ্ছে না, হয়তো বা তারাই ফিনান্সিয়াল একটা আহ, আর্থিক কষ্টের মধ্যে তারা হয়তো বা আছে, নিজেরা চেতে পারছে না। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ওই দিন আমার বাবা বলছিলেন যে নিম্নবিত্ত যারা তারা তো আসলে চাইতে পারে, হ্যাঁ, কিংবা যারা অনেক রিচ, মধ্যবিত্ত। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, তারাও ওকে আমি 2 বছর সার্ভাইভ করলাম। বা যারা মধ্যবিত্ত, তারা কিন্তু ওই সম্মানের খাতিরে অনেক জায়গায় হাত পাততে পারে না। তো এটা একটা অনেক বড় জ্বালা যন্ত্রণার জায়গা, এবং ম্যাক্সিমাম আমাদের ম্যাস পিপল কিন্তু সোসাইটিতে এই ক্যাটাগরিতেই বিলং করছে। আমি এই ইস্যুটা ধরে একটু সময় ধরে কথা বলবো, মাকসুদ মালিক ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছেন। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরছে খুব তাড়াতাড়ি, এসে অনেক সময় ধরে কথা হবে, সাথেই থাকুন। প্যান্ডেমিক সিচুয়েশন, চারিদিকে অস্থিরতা, কখনো আসলে ভাবিনি যে আসলে শোতে বসে এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো, এবং আমরা এর মধ্যে দিয়ে আসলে জীবনযাপন চালানোর জন্য একটা চেষ্টা করতে থাকবো। সেই চেষ্টা নিয়ে আজকে এখানে আসা। ছোটোখাটো কিছু ইস্যু যেগুলো আমরা প্রতিনিয়ত ভুগছি, কিন্তু জীবনে অনেক বড় বড় ইম্প্যাক্ট ফেলে, যেমন হচ্ছে মানসিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা। আমরা একটা অস্থির সময়ে পার করছি, কিন্তু কিভাবে এই অস্থিরতা কাটিয়ে বিচলিত কম হয়ে ঠান্ডা হয়ে বসে নিজেকে সুস্থ সুন্দর রাখা যায়, সে চেষ্টা আমাদের আছে। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহসাবিন বিনতে আজকে আছে, এবং আমরা এখন কথা বলবো মাকসুদ মালিক ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে মধ্যবিত্তরা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছে, যে কথাটা বলছিলাম যে মধ্যবিত্তরা কোথাও চাইতে পারছে না, এবং অনেক মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন, আমরা কিন্তু বেশ ভালোভাবেই আহ, সব স্তরের মানুষকে হেল্প করার জন্য আসলে নিজেরাই দেখা যাচ্ছে যে চাল ডাল প্যাকেট করে, তাই না, লবণ চিনি প্যাকেট করে দিচ্ছি। রোজার মধ্যে আমরা এই ব্যাপারটা অব্যাহত রেখেছিলাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে অনিশ্চিত সময় কিন্তু আরও মনে হচ্ছে ঘনিয়ে আসছে। কি হবে, অনেকেরই ব্যবসা বাণিজ্য বন্ধ বা চালু রাখলেও সেভাবে কিন্তু আগের মতো হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে এই সামাজিক অস্থিরতা, মানসিক অস্থিরতা ঠেকাতে আমরা এই খারাপ সিচুয়েশনে ভালো কি করতে পারি, ভালো কি গুণ আসলে রপ্ত করতে পারি, কি বলবেন? অর্থনৈতিক যে বিভাজনটা রয়েছে, সেখানে সাফারিংটা কিন্তু এক একজনের এক এক রকম। তার মানে হচ্ছে কি, যে আমরা যদি হিউম্যান বিং হিসেবে মানবিক নৈকট্যটাকে অনুভব করি, তাহলে কিন্তু প্রবলেমটাকে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে পারবো। যে এইটা কিন্তু ভাঙা ভাঙা কোনো বিষয় না, এটা আমাদের সবারই রয়েছে। প্রবলেমের ফেস আমাদের সবাইকে করতে হবে, এক। দুই হচ্ছে যে আমাদের কিন্তু আমরা একটা স্লোগান আমরা বলছি আর কি ইদানিং, যেটা হচ্ছে করোনা কালে বেঁচে থাকার প্রেরণা ইতিবাচক ভাবনা। হুম, অর্থাৎ আমার ক্যাপাসিটির মধ্যে কি আছে সেটাকে কিন্তু ফোকাস করতে হবে। জি, কি নাই সেটা খোঁজ করলে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমার কি আছে, হোয়াট ইজ ইন আওয়ার কন্ট্রোল। খুব অর্থাৎ আপনি সুন্দর একটা ফাইন্যান্স কথা যদি বলেছেন। বলেন, জি, অর্থ যদি বলেন, হুম, সেই জায়গাটার কথা যদি বিবেচনা করেন আপনি, তাহলে আমার এখন কি আছে এবং এটা সবার জন্য কিভাবে সমভাবে বন্টন করা যায়। কারণ ক্রাইসিস কিন্তু লং টার্ম, শর্ট টার্ম, আমাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে। জি, আমাদেরকে অনেক বেশি আজকের দিনটাতে কি করতে পারি, আজকের দিনের জন্য আমার কি সংস্থান রয়েছে, সেইটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আগামীকালকে এবং আরো 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, এই ভাবনাগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে।
আমরা অনেক বেশি হয়ে যায় কি ফিউচার ফোকাস, হুম। অনেক বেশি লং টার্ম ভাবনাগুলো আমাদেরকে পেয়ে বসে। বলা হয়ে থাকে মানুষ হিসাবে আমাদের এই জায়গাটা যত বেশি ফোকাসড হবে হুম। যে আগামী 1 বছরের পরে কি হবে, হুম। এটা আমাদেরকে ভয় তৈরি করবে। কিন্তু আজকে আমি কি করব, আজকে আমার ম্যানেজমেন্টটা কি হবে, আজকে হুম। আমার অর্থনীতির বন্টনটা সবার জন্য সমভাবে কিভাবে হবে, একই সাথে আমরা ফিউচার প্ল্যান করতে পারি, কিন্তু সেটা নিয়ে যদি আটকে যাই তাহলে ভয়টা কিন্তু আমাদেরকে পেয়ে বসবে। তার মানে 1 বছর পর আমি ভাববো যে কিছুই নাই, তাহলে আমার আতঙ্কটা কিন্তু আমার সব দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই যে আমাদের আজকে যতটুকু আমরা এসছি সেটাকে বেস ধরে আজকের দিনের প্ল্যানের সাথে সাথে টুমোরো, ডে আফটার টুমোরো, এইভাবে আসলে ভাবনার জায়গাগুলো অনেক বেশি জরুরি রয়েছে। আরেকটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে হুম। সামাজিক দূরত্বটা যে মেনটেন করছি এইটা মানবিক নৈকট্যের প্রতিবন্ধক হিসাবে কাজ করছে কাজ না, যেন না করে। একটা আরেকটা প্রতিপক্ষ না। হুম। আমরা সামাজিক দূরত্বটা মেনটেন করছি আমাদের সেলফ সিকিউরিটির জন্য, আমাদের পরিবারের সিকিউরিটির জন্য, আমাদের সমাজের সিকিউরিটির জন্য, আমাদের রাষ্ট্রের সিকিউরিটির জন্য। জি। সেই সাথে যদি আমরা মানবিক গুণাগুণগুলোর যদি চর্চাটা বাড়িয়ে দিতে পারি তাহলে সেই ডিস্টেন্সটা কোনো ডিস্টেন্স হিসেবে আমাদের অনুভব হবে না। কিন্তু আমরা দুইটাকে প্রতিপক্ষ হিসেবে অনেক জায়গায় দাঁড়া করে ফেলছি। একটা পজিটিভ ভাইব্রেশনের সাথে যাতে মেসেজগুলো আমরা উপস্থাপন করি। জি। অর্থনীতি কথার কথা আমাদের একদম ধ্বংস হয়ে গেছে এই কথাটা না বলে আমরা যে 2-2.5 মাস আমরা সার্ভাইভ করেছি সেই জিনিসটাকে আসলে প্রথমে তুলে ধরা, কিভাবে করলাম, কারা কারা অবদান রাখলো, সেই স্বীকৃতিগুলো দিয়ে আমরা যদি সেটাকে সমন্বিত করতে পারি জি। তাহলে সে দেখা চেষ্টা যাবে আসলে যে আমাদের আমাদের নিজেদেরই করতে আগামী হবে, নিজেদের দিনগুলো জায়গা থেকে। অটোমেটিকলি অনেক জি। বেশি হেলদি হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর কথা বলেছেন এবং সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যে কোনো ধরনের বিপদ আপদ বলেন কিংবা নর্মাল জীবনকে সুখকর রাখার জন্য বলেন না কেন, এই ব্যাপারটাই জরুরি। কিন্তু এই প্র্যাকটিস থেকে আমরা ক্রমাগত কেন জানি সরে আসছি। আজকে করোনা পরিস্থিতি আমাদের আরেকবার বড় একটা বাজ ক্রিয়েট করে কিন্তু দেখিয়ে দিল। একটা বিরতি থেকে ফিরছি, ফিরে এসে সুমায়ের কাছে প্রশ্ন যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাই, অস্থিরতা নিয়ে কথা বলছি। সামাজিক অস্থিরতা কিভাবে দূর করা যায় সে চেষ্টাই আজকে আমাদের থাকবে এবং থাকছে। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ইউর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাই, এই মুহূর্তে বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন মিন্তি। আজকে আমরা কথা বলছি সামাজিক অস্থিরতা নিয়ে। আমি একটু সুমায়া ইকবালের কাছে আসবো। সুমায়া, সামাজিক অস্থিরতার কথা যখন আসে তখন আসলে সব রকম মানুষ, সব রকম বয়সের মানুষ, সব রকম কি বলবো সামাজিক ক্ষমতা দক্ষতা সম্পন্ন মানুষই কিন্তু এখন অস্থিরতায় ভুগছে। তো সেখান থেকে যদি আমি তোমাকে প্রশ্ন করি, একটা পরিবার যখন আসলে করোনা ফেস করছে, আমরা কিন্তু ভাইয়া যে কথাটা বললেন যে ওইভাবে সহমর্মী বা সমব্যথী হয়ে কিন্তু নিচ্ছি না, অথচ কালকেই কিন্তু আমি করোনা আক্রান্ত হতে পারি, তখন আমার কি হবে? নিজেদের মানে খুব বড় মানুষ হওয়ার দরকার নেই, নিজেদের স্বার্থেই কিন্তু সবাই একসাথে কাজ করাটা ইম্পর্ট্যান্ট। কারণ এটা এমন কোনো সিচুয়েশনে আমরা আসলে নেই যে আমি একা সুস্থ থাকলাম আমি পারলাম, হবে না। সবাই একসাথে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেখান থেকে যদি বলি, এই যে নানা রকম ক্লাসের মধ্যে যে একটা অস্থিরতা বা আমরা যে ভেদাভেদ করছি, বা একটা ফ্যামিলিতে যখন করোনা হয়ে যাচ্ছে আমরা তাকে অস্পৃশ্যর মতো করে ট্রিট করছি, কিংবা বলছি আমাদের ফ্ল্যাটে তোমাদের ঢোকাই যাবে না, এই ঘটনাগুলো কিন্তু আমরা পত্রপত্রিকায় এখন প্রচুর দেখছি। আবার অনেক পজিটিভ গল্পও আছে। তো আমি নেগেটিভটাই পজিটিভ করার জন্য নেগেটিভ প্রশ্ন করছি। এই নিয়ে আসলে তোমার মানুষের উদ্দেশ্যে কি বলার আছে, যে আসলে আমাদের কি করণীয় বা আমাদের কি করা উচিত, কোন জিনিসটা আরেকবার ভাবা উচিত? যিনি আজকে আক্রান্ত তিনি কিন্তু পরদিনে রিকভারি করে ওনারই সাহায্য আমাদের প্রয়োজন হবে। যেভাবে আমরা দেখছি এখন সোশ্যাল মিডিয়াতে, আমরাও কিন্তু বিভিন্ন যে করোনার গ্রুপ গুলো বা আমরা কিন্তু অনেক জায়গা থেকে দেখছি যেভাবে প্লাজমার জন্য অনেকে মানে আগায় যাচ্ছে। তো এখানে আমি বলবো যে যদি আমরা নেবার হিসাবে বা প্রতিবেশী হিসাবে আমাদের যে করণীয়, আমাদের পাশের বাসা যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তখন কিন্তু আমাদেরকে মানে অবশ্যই আমাদেরকে তাদের জন্য হাত বাড়িয়ে দেওয়া উচিত। তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা যে আপনাদের বাজারের ক্ষেত্রে কোনো হেল্প লাগবে কিনা, আপনাদের কোনোভাবে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, ওষুধ মানে লাগছে কিনা। কারণ যদি একটা পরিবার আক্রান্ত হয়ে থাকে তখন তো স্বাভাবিক মানে বেরো হতে সবাই পারছে না। আইসোলেশনে এমনকি আসলে যদি কে কাজ কার কাজটা করবে, তাই না? মানে আসলে দিন এনে দিন খাওয়াটাই তো এক্স্যাক্টলি কঠিন হয়ে যায়।
ট্রু। এক্স্যাক্টলি এবং সেই জায়গা থেকে যেমন আমরা মানে মানুষের একটা ভয় থাকে যে হ্যাঁ আমরা আক্রান্ত হতে পারি, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মানে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব যদি আমরা ভালো করে বজায় রাখি, জি। যতটুকু কেয়ারফুল থাকা যায় আর কি, কিন্তু যখন একটা মানুষ অসুবিধায় পড়ে থাকে তাকে তো আমরা সরিয়ে দিতে পারি না। হুম হুম। কারণ আমরা পুরো একটা কমিউনিটি হিসেবে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে এবং এই ভাইরাসটাকে আমরা মানে ডিফিট করতে পারবো, বা আমরা এই ভাইরাসটাকে আমরা হয়তো প্যান্ডেমিকের শেষ দেখতে পারবো। কিন্তু যদি রাইট। আমরা কমিউনিটি হিসেবে একভাবে কাজ না করি তাহলে কিন্তু সেটা মানে ডেফিনেটলি সেটা আরো ছড়াবে, ডেফিনেটলি সেটা আরো মানে কষ্ট দিবে মানুষ। তো সেই জায়গা থেকে আমি যেমন আমার মানে পাশের গলিতে যেমন বিভিন্ন বাসায় ওটা আক্রান্ত হয়েছে, তো এখানে যেটা আমি দেখেছি আমাদেরই নেইবাররা কিন্তু সেখানে বা আমাদের যারা মানে কেয়ারটেকার আছে সবাই কিন্তু আগায় গিয়েছে যে ঠিক আছে জি। ওই বাসায় যেহেতু কেউ বের হতে পারছে না, হুম তাদের হুম। কাছে কিন্তু বাজার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, সেখানে রাইট। আরো এক্সট্রা কিভাবে সাহায্য করা যায় সেটা আমি দেখতে পাই, যেটা আমার মানে যেটা খুবই ভালো লাগলো দেখে। হুম। এমনকি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সাপোর্ট সিস্টেম তৈরি হচ্ছে বা রিলিফের জায়গা থেকে ভলেন্টিয়ার যে গ্রুপ গুলো তৈরি জি। হচ্ছে সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগে যে না আসলে অনেকে মানে আগে যাচ্ছে, অনেকে কাজ করছে যাতে মানুষের একটু এই অসুবিধার সময় যাতে একটু হলেও তার রিলিফ পাওয়া যায়, কারণ এটা এবং আমাদেরকে মনে রাখতে সবসময় হবে। যে মানে আসলে আমাদের মানে হেল্প করাটা যে ফিনান্সিয়ালি হবে তা কিন্তু না, আমরা কিন্তু দুইটা ভালো কথা বা এক্স্যাক্টলি। ওয়ার্ম ওয়ার্ড দিয়েও কিন্তু তাকে একটা মানসিক শান্তি দিতে পারি, তাই না? যে আমরা মানসিক সমস্যার কথা তো এখন বারবারই উঠে এসছে বা বলছি বা দেখছি, আমরা কিন্তু এই কমফোর্টিং জি ওয়ার্ডস অবশ্যই, গুলোই যেমন দেখা যাচ্ছে ইউজ করছি না। যেমন পজিটিভ একটা, যেমন আমি সব ফ্রেন্ডদেরকে বলি যে অনেকেই হুম যেমন আমার ফ্রেন্ডরাও কিন্তু আক্রান্ত হয়েছে, তাদের কাজিন, তাদের ফ্যামিলি, যখনই কেউ যদি বলে থাকে যে এই অবস্থা হয়েছে, প্রথম জিনিসটা হচ্ছে একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই। সিরিয়াসলি অবশ্যই নেওয়া উচিত, কিন্তু নিজেকে কিন্তু আমরা ভয়ে যে অ্যাংজাইটিতে চলে যাব এটা অবশ্যই করা মানে উচিত হবে না। ঠিক। আমি একটু মাকসুদ মালিক ভাইয়ের কাছে আসি, সেটা হচ্ছে যখন আমরা এই প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার করোনা পজিটিভ না নেগেটিভ, আমি কি ডক্টরের কাছে যাব নাকি যাব না, যেহেতু লক্ষণগুলো আসলে খুব কমন নর্মাল, কিন্তু দেখা যাচ্ছে এসিটা একটু মানে সারা দিয়ে রাখলে অনেকে এমনি খুসখুসে কাশি হচ্ছে বা জ্বর হওয়াটাও স্বাভাবিক, সিজন চেঞ্জ হচ্ছে। তো যেহেতু ম্যাক্সিমাম করোনার যে উপসর্গগুলো আছে এগুলো আমাদের সাধারণ মানে হাঁচি কাশি অসুখ বিসুখ এরকম রোগবালাইয়ের মতোই, তো সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেকদিন পর্যন্ত কনফিউজ থাকেন। এখন আমরা সবাই সবাইকে সাজেস্ট করছে যে হ্যাঁ এই ধরনের কোনো সাইন সিমটম দেখলে আইসোলেশনে চলে যান। এখন আইসোলেশনে যাওয়ার পরও একটা ফ্যামিলির কিন্তু খুব দুর্দিন নামে, কে কাকে খাওয়াটা দিবে, কে কাকে বেড়ে দিবে, কে কার কাপড়টা ধুয়ে দিবে, কে কোনটা কোথায় রাখবে, কিংবা যখন পুরো ফ্যামিলি আইসোলেশনে যাচ্ছে তখন কিন্তু তার প্রতিবেশী বা অন্যান্য আত্মীয় স্বজনের উপর এই দায়িত্বটা অটোমেটিক্যালি চলে আসে, আমরা যতই না নেই বা অ্যাভয়েড করি। তা এই কথা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এবং যখনই এই জায়গাটা একটা ওয়ার্ড স্থান তৈরি হচ্ছে একটা সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, কালকে ওই জায়গায় আমি থাকবো না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি এই উদ্দেশ্যে আসলে কি বলতে চান অডিয়েন্সকে? আমি বলবো প্রথম কথা হচ্ছে যে আহ, যে বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে আমি কিন্তু শুধু সেটাকেই নিয়ন্ত্রণ করতে পারি। হুম তার মানে কি যে আপনি যদি এইভাবেই ধরেন যে আমার সাইন সিমটম দেখা দিয়েছে তাহলে এখন আমার নিয়ন্ত্রণে কি আছে। প্রথমত আমি আইসোলেশনে গেলাম, দ্বিতীয়ত আমি যারা এক্সপার্ট রয়েছে হেলথ এক্সপার্ট অথবা যে যারা যেখানে দক্ষ তার পরামর্শ নিলাম। হুম। নাম্বার 3, আমার যদি ওষুধ খেতে হয় আমি ওষুধ খেলাম। নাম্বার 4, আমাকে মানসিকভাবে দৃঢ় রাখলাম কথার কথা। রাইট। তাহলে এটা কিন্তু আমার কন্ট্রোলে রয়েছে। কিন্তু আমরা কি করি, যেটা আমার কন্ট্রোলে নাই সেটা দিয়ে আমি শুরু করি প্রথমে। হুম নিশ্চয়ই আমি কোনো অবহেলা করেছি, হুম হুম নিশ্চয়ই আমি সতর্ক ছিলাম না, নিশ্চয়ই এমন কিছু করেছি যার জন্য আজকে আমার এই শাস্তি পাচ্ছি। তাহলে এই যেটা আমার কন্ট্রোলে নাই সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করেছে। যারা করোনা থেকে রিকভার হয়েছে হুম। তারা নতুন নতুন কিছু বলছে যে তারা নতুন কিছু লার্নিং হয়েছে। রাইট। তাহলে আমি কিন্তু এই পরিস্থিতি থেকেও নতুন কিছু শিখতে পারি, অন্যকে সেটা জানাতে পারি। নাম্বার 3 হচ্ছে যে জিনিসটা আমরা ব্লক হয়ে যায় আমরা অল্টারনেটিভ বা বিকল্পের খোঁজ করি না। আমরা ভাবি আমি আইসোলেশনে গিয়েছি আমি শেষ, হুম হুম। কিন্তু এই অবস্থানে থেকেও আমার অল্টারনেটিভ কোন বিষয়গুলো রয়েছে আমি আমার পরিবার ভাবনার জায়গাগুলো ক্রিয়েট করতে পারি। তাহলে যদি আমি বিকল্প ব্যবস্থাগুলো অ্যাপ্লাই করা শুরু করি দেখব যে আমার অনেক দ্বার উন্মোচিত হচ্ছে। অর্থাৎ আমি যে সাফোকেশনের মধ্যে ছিলাম ব্লকের মধ্যে ছিলাম সেইটা থেকে নতুন কিছু জানালা তৈরি হচ্ছে। সেই জানালাগুলো কিন্তু যখন ওপেন হচ্ছে আমার কিন্তু সাফোকেশন, ভয়, অ্যাংজাইটি, হেল্পলেসনেস
আস্তে আস্তে সবকিছু কমে যাচ্ছে, কারণ সেই জি। জানালা দিয়ে আমি ফ্রেশ অক্সিজেন নিতে পারছি, হুম, হুম, যেটা এতদিন আমাকে আতঙ্কে রেখেছিল। হুম, আর মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে গিয়ে যে জিনিসটাকে আমি সবচেয়ে বেশি ফোকাস করব, সেটা হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেস আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমকে ইফেক্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে। তাহলে রাইট। আমি স্ট্রেসটাকে রিলিজ করার জন্য হুম, আমার হুম, ওই মোমেন্টে কি করার আছে আমি সেই বিষয়গুলো অবশ্যই খোঁজ করব, এবং করলে অবশ্যই সেটা পাওয়া যাবে। স্ট্রেস রিডিউস হলে আমার মানসিক শক্তিটা দৃঢ় হবে। হুম, দৃঢ় হলে আমি যেমন করোনা ভাইরাসের সাথে ফাইট করতে পারবো, ঠিক তেমনি ভাবে আমার পরিকল্পনাগুলো সুন্দর করে সাজাতে পারবো, কিন্তু জি। আমি হারিয়ে যাব না। হ্যাঁ? এইটা একটা বিষয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আইসোলেশন মানে কিন্তু বিভাজন নয়। আমি বিভাজিত হয়ে কোণঠাসা হয়ে যাব সেটা নয়। হুম, আইসোলেশন হচ্ছে আমি আমাকে সুরক্ষা করছি নিজেকে, পরিবারকে, সমাজকে। তাহলে কি করতে এক্সাক্টলি। হবে? ঐক্যবদ্ধের যে জায়গাগুলো আছে, কথার হুম, কথা, ১ম এ আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঐক্যবদ্ধের জায়গাটা অটুট রাখবো। মন খারাপ করে আমি নিজেকে একদম মানসিকভাবে ডিটাচ করব না। ২ হচ্ছে যে প্রয়োজনে আমি মোবাইল ফোনে আমার যারা পরিচিত জন আছে তাদের সাথে জি। কথা বলবো আমি। তাদের জি। সাথে সম্পর্কগুলোর জায়গাগুলো আমি দৃঢ় করব, কারণ আমি সময়টা পেয়েছি। হুম, একইভাবে আমি নতুন, নতুন ইনফরমেশন গুলো নেই। এই হুম, ক্ষেত্রে একটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা যাতে সঠিক তথ্যগুলো নেই, বিভ্রান্তিকর তথ্যগুলো সারাক্ষণ নিয়ে হুম, নিজেকে যাতে আরো বেশি চাপের মধ্যে জি। ফেলে না দিই। আমরা এই প্রসঙ্গে তাহলে একটু এমনি সময় করে জি, যদি আমি একটা ম্যানেজমেন্ট করতে পারি, জি, তাহলে সেই জায়গাটা অনেক বেশি বেটার জি। হবে। আমার কাছে থ্যাংক ইউ মনে সো হয়। মাচ। বিভ্রান্তির কথা আসলো। অনেক রকম ইনফরমেশন আমরা পাচ্ছি। কিন্তু যাচাই বাছাই করে ইনফরমেশন বিশ্বাস করার প্র্যাকটিস করার দায়িত্বটা কিন্তু আপনাদের। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেক থেকে ফিরে আবারও কথা হচ্ছে। থাকুন প্রমিসেস জানতে চায়ের সাথে। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন মিন্তি। আজকে আমরা কথা বলছি, এতক্ষণ ধরে কথা বলেছি করোনাকালীন সময়ে সামাজিক অস্থিরতা নিয়ে। দুজন স্বনামধন্য মানুষ আছে, একটু কথা বলে আসি একদম শেষ মুহূর্তে। আমি তো সুমাইয়ার কাছে যদি আসি, আমাদের সময় অলমোস্ট শেষ পর্যায়ে। সুমাইয়া, ছোট্ট করে যদি শুনি, সবকিছুর মধ্যে তো জি, আসলে আমি পজিটিভ দেখা ছাড়া আমাদের আর কোনো আসলে অপশন নেই। যদি আসলে ভালো থাকতে চাই, উই হ্যাভ নো আদার অপশন লেফট। তো এই মুহূর্তে তুমি তোমার বন্ধুদের, তোমার কলিগসদের কিংবা তোমার প্যারেন্টসদেরকে কি বলতে চাও? দুইটা লাইন তোমার আমি জীবন থেকে আমার নেয়া। জায়গা থেকে হুম, একটাই আর কি রিকোয়েস্ট থাকবে, সবার কাছে একটা অনুরোধ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলুন। পাশাপাশি সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব, আমি জানি যে অনেক জায়গা থেকে আমরা চেষ্টা করছি, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব প্লিজ ওটা বজায় রাখুন। হুম, পাশাপাশি সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সেখানে আপনি অবশ্যই যাতে তাকে হেল্প করার জন্য এগিয়ে যাবেন। পাশাপাশি নিজে আক্রান্ত যদি হয়ে থাকেন সেখানে প্যানিক করার কিছু নেই। হুম, প্যানিক করা আমি বলবো যে সেখানে আবারও ইমিউনিটি সিস্টেম যেহেতু সেখানে একটু ক্ষতি হয়ে থাকে, হুম। একদম কামলি এবং মানে একদম প্ল্যান ভাবে যাতে আগানো হয়। সবার জন্য আমি মানে অবশ্যই দোয়া করছি, সবার জন্য আই হোপ যে আমরা তাড়াতাড়ি এই মহামারী থেকে বের হতে পারি, এই আশায় থাকলো আর কি। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। এবং ভাইয়ের কাছেও শেষ প্রশ্ন আমাদের আজকের আয়োজনের, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে শুনবো, আপনার যদি আমাদের অডিয়েন্সের কাছে কিছু বলার থাকে। আমরা মানসিক দৃঢ়তাটা বৃদ্ধি করি। আর হুম, করোনা সংকটকালে আসুন, বিভক্তির পরিবর্তে সমানুভূতির বন্ধনটাকে দৃঢ় করি। হুম, কারণ বিভক্তি কখনোই সমস্যাকে সমাধান করতে পারে না। আর একইভাবে বারবার বলতে চাই, সামাজিক দূরত্ব এবং মানসিক নৈকট্য একটা আরেকটার প্রতিবন্ধকতা নয়, বরং আসুন আমরা সামাজিক দূরত্বের মাঝেও মানসিক নৈকট্যটা দৃঢ় করি, যেটা আজকের জন্য এবং আগামীর জন্য আমাদের সম্পদ হিসাবে কাজ করবে। আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের মনোবলটাকে দৃঢ় করি, তাহলেই আমি আমার পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য একটা অ্যাসেট হিসাবে এই মোমেন্টেও কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। আমার মনে হয় যে এই অস্থির সময়ে একটু মনের শান্তি খোঁজার বা নিজেকে একবার মনে করিয়ে দেবার কিন্তু দরকার ছিল। এই জন্যই আমরা তিনজন আসলে বাসা থেকে, স্টুডিও থেকে মিলিয়ে মিশিয়ে চেষ্টা করেছি মানুষকে একটু ইনফরমেশন তুলে ধরার জন্য। আপনারা এই সময় আমাদেরকে সময় করে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দুইজনকেই। থ্যাংক ইউ সো আপনাকেও মাচ। ধন্যবাদ, অসংখ্য জি, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতক্ষণ কথা বলছিলাম সামাজিক অস্থিরতা নিয়ে। সামাজিক অস্থিরতা যখন আসলে অনেক পরিমাণ বেড়ে যায় কিংবা বাড়তেই থাকে হু হু করে,
তখন আসলে আমাদের আয়ত্তের কিছু থাকে না। সমাজের প্রত্যেক স্তরের মানুষ, প্রত্যেকটি মানুষ আলাদা করে সাফার করে। আমরা তো কেউ সাফার করতে আসলে চাই না, সবাই কিন্তু সবার জায়গায় শুধু ভালোই থাকতে চাই। এখন ভালো থাকার দায়িত্বটা নিয়ে নিতে হবে নিজেদের ঘাড়ে। হ্যাঁ, করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে, মেনে নিন। তার মধ্যে কিভাবে ভালো থাকবো সে চেষ্টা করি। আসুন, আজকের মতো মেহসাব বিনতি, অনেক শুভকামনা এবং শুভ বিশ্বাস নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।